নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমার এখন সেকেন্ড ট্রাইমিস্টার চলছে, আর এই সময়ে আমার সাথে ঠিক কী হচ্ছে এবং প্রেগনেন্সির এই জার্নিটা আমার ঠিক কিভাবে কাটছে সবটাই আপনাদের সাথে আলোচনা করব। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের পক্ষে উপকারী টিপস হয়তো পেতে পারেন, বা আমার ভিডিও দেখে তারাও আমাকে কিছু সাজেস্ট করতে পারেন কমেন্টে। তো সেই কারণেই ভিডিওগুলি বানানো। তো আজকে কয়েকটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো যে ডাক্তার যেটা অ্যানোমালি স্ক্যান যেটা করতে দেন, অ্যানোমালি স্ক্যানটা ডাক্তারবাবুরা মানে 20 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করা যায়। বহু আগে মানে আমার যখন প্রথম ছেলেটা হলো তো তখন কিন্তু এই অ্যানোমালি স্ক্যান, ফেটাল ইকোকার্ডিওগ্রাম যেগুলো দেয় ওই টেস্টগুলো কিন্তু ছিল না। তখন কিন্তু নর্মাল ইউএসজি হতো আর রক্ত পরীক্ষাগুলো হতো, সেগুলো সবগুলোই করেছিলাম। এবার এখন মানে তার কয়েক বছর পর থেকেই কিন্তু এই অ্যানোমালি স্ক্যান, ফেটাল ইকো টেস্টগুলো নতুন করে করা হয়। কোনো জন্মগত ত্রুটি ধরা পড়লে তা যাতে আগের থেকেই ট্রিটমেন্ট করা যায় বা আগের থেকেই সেটার জন্য সাবধানতা অবলম্বন করা যায়, এই কারণেই ডাক্তারবাবুরা এখন এই টেস্টগুলো দিয়ে থাকেন। এবং এই টেস্টগুলোর ফলে বাচ্চার শরীরের গঠন এবং হার্টের পরিস্থিতি প্রায় 70 to 80% জানা যায়, এমনটাই তো লেখা আছে। তো আমরা তো এত কিছু বুঝবো না, সবটাই ডাক্তারি পরিভাষা। তবুও রিপোর্টগুলো করেছি এবং এটা হলো ফেটাল ইকোকার্ডিওগ্রাম যেটা বলে, তো সেটার রিপোর্ট, মানে এটা হলো ওই ছবিটা আর কি। আর রিপোর্ট দেখে আমার কিছু বোঝার ক্ষমতা নেই। আমি আজকে ডাক্তারবাবুকে দেখাতে গিয়েছিলাম, দেখার পর উনি বললেন যে সবটাই ঠিক আছে। এবার 20 থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যানুয়ালি স্ক্যানটা হয়, আর 22 সপ্তাহ পরে গিয়ে ফেটাল ইকোটা করা হয়। ওটাও বাচ্চার হার্টের সম্পূর্ণ রক্ত চলাচল ঠিকঠাক করছে কি না, হার্টের পরিস্থিতি এটা দেখার জন্য সেই টেস্টটা দিয়ে থাকেন। এটা হলো অ্যানুয়ালি স্ক্যানের ছবিটা। তো কিচ্ছু দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। দুটো ছবি আছে এখানে, আর একটাও ছবি দিয়েছে, এটা দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। তো যাই হোক, ডাক্তারবাবু দেখে বুঝেছেন এবং বললেন যে হ্যাঁ সব ঠিক আছে, রিপোর্টে কোনো রকম কোনো সমস্যা নেই। তো এটাই সত্যিই শুনতে চাই, এই জার্নিটা যাতে সুস্থভাবে হয়, একটা সুস্থ বেবি হয়, সবসময় এটাই কামনা করি। এখন যেই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, মুড সুইংটা তো ভীষণ পরিমাণে হয়। কোনো কোনো সময় ভীষণ ভালো লাগে, আবার কোনো কোনো সময় খুব রাগ হয়, আবার কখনো কখনো ভীষণ দুঃখ হয়, অকারণে কান্না পেয়ে যায়, এরকমটা হয়। আর খাওয়া দাওয়ার বিষয়টা বলতে মাছ, মাংস, ডিম এগুলো মানে ঠিক ভাল লাগে না, মানে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এগুলো ভাল লাগে না। আমি এমনিতেই মাংস, ডিম এটা আমি এমনিতেই আগের থেকেই পছন্দ করি না বা খেতামও না। তবে এখন মাঝে ওই যে বললাম, আগে একটা ভিডিও দিয়েছি যে হিমোগ্লোবিন অনেকটাই কমে গেছে। তো এই সময় হিমোগ্লোবিন কমে যাওয়াটা খুব খারাপ একটা ব্যাপার। তো যেহেতু এখন রক্তের প্রয়োজন, ওই কারণে আবার এখন আমার ডাক্তারবাবু বললেন, গুরুজনরা সকলে বললেন যে যতই খারাপ লাগুক না কেন এই খাবারগুলো খেতে হবে, মানে নিজের কথা না ভেবে হলেও গর্ভের সন্তানের কথা ভেবে খেতে হবে। তো এই কারণে এখন ওই সেদ্ধ ডিম, যেটা আমার একদম অপছন্দ, একদম খেতে পারি না, মানে ভীষণ গন্ধ লাগে। আমি তো মানে কিভাবে যে ওটা খাচ্ছি সে একমাত্র আমিই জানি। ওই নাক বন্ধ করে কোনো রকম মুখে দিয়ে কোনো রকমে চিবিয়েই গিলে ফেলতে হয়। আর ছোটোখাটো মাছ যেগুলো হয় ওগুলো মোটামুটি ভালোই লাগে, ওগুলো খেতে অসুবিধা হয় না। চুনো মাছটা খেতে ভালো লাগে, তবে রুই, কাতলা, তারপর পোনা, বাটা, এই মাছগুলো একদম ভালো লাগে না খেতে, আর আমি খাইও না, আনিও না। আর একটা যেটা মাংসর ব্যাপার যেটা বলি, মাংস রান্না করার সময় যদি গন্ধটা আমার নাকে যায় তাহলে আর খেতে পারবো না। এবার যদি হয়তো রান্না অন্য কেউ করে দিয়েছে বা রান্না করার সময় আমি কোনো গন্ধ পাইনি, অনিচ্ছাকৃত ওই খেতে হয় বলে এখন একটু খাই, নাহলে তো মাঝে খেতাম না আমি কিছুই এইসব। কিন্তু এখন ওই ডাক্তারবাবু বললেন নিজের জন্য না হোক, গর্ভস্থ শিশুর জন্য হলেও খেতে হবে তোমার। তো এগুলো খাওয়ার পরে আবার হিমোগ্লোবিনটা টেস্ট করালাম, তো লেভেলটা একটু বেড়েছে, আরও বাড়াতে হবে। এছাড়াও কাঁচা ছোলা, গোটা মুগ যেগুলো হয়, গোটা সয়াবিনের বীজ, এগুলো ভিজিয়ে রেখে খাওয়াটাও খুব উপকারী। স্যালাড করেও যদি খায় তাও কাঁচা সবজিটা ডাক্তারবাবুরা এড়িয়ে যেতে বলেন, কারণ এখন প্রত্যেকটা চাষাবাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কীটনাশক, প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়। সেটা বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য, শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণে কাঁচা জিনিস আমাকে অ্যাভয়েড করে চলতে বলেছেন, মানে বিশেষ করে কাঁচা সবজি যেমন গাজর, টমেটো, অনেকেই কিন্তু কাঁচা খেতে ভালোবাসে, এগুলো কিন্তু কাঁচা খাওয়া যাবে না। ওই একটু বয়েল করে বা গরম জলে ভালো করে ধুয়ে এইভাবে খেতে বলেন।
আর সমস্যা যেটা হয় আমার নিঃশ্বাসে কষ্ট, সেটা ভীষণ রকমের হয় এক দিন, মানে রোজ রোজ নয়। যেহেতু আমার আগস্ট মাসে গল ব্লাডার স্টোন মাইক্রো সার্জারি হয়েছিল, সেই দিক থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আর এটা এই কারণেই হচ্ছে, হার্টের কোনো সমস্যা নেই, এক দিন খুব মারাত্মক পর্যায়ে চলে যায়, ঘুমাতে পারি না, দুপুরে শুয়ে মানে কোনো রকমভাবে ঘুমাতে পারি না, মাথার নিচে 3টে বালিশ দিয়ে, এদিকে বালিশ ওদিকে বালিশ দিয়ে, মানে কমফোর্টেবলভাবে বিছানা করলেও ঘুমাতে পারি না। রাতেও এমনটা হয় এক দিন। মনে জোর রাখতে হবে, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, মানে টেনশন ফ্রি থাকার চেষ্টা করি। টেনশন ফ্রি থাকলেই ভালো। আর একটু বেশি টেনশন করলে, মন খারাপ করলে, চিন্তাভাবনা করলে বাচ্চার উপর এফেক্ট পড়ে, সেটা আমি নিজেই বুঝতে পারি। তাই এই কারণে একদম দুশ্চিন্তা করা যাবে না। মানে কোনো সময় গান শুনতে ভালো লাগলে ভক্তিমূলক গান শুনবেন, যেরকম গান শুনতে ভালো লাগে গান শুনবেন। তা বলে ওই ডিজে বা র্যাপ সং নয়, ভালো মেলোডি সং যেগুলো হয়, ভক্তিমূলক গান, এইগুলোই আমি বেশিরভাগ শোনার চেষ্টা করি। আমার যেহেতু আরও একটা চ্যানেল আছে, সেখানে ভক্তিকথা বিষয়ে আলোচনা হয়, সেই কারণে ভক্তিকথা, লীলাকথা এগুলো তো আমি নিজেও আস্বাদন করি, এখানে সেই চর্চার মধ্যেও আছি। এইগুলো করাটা এই সময় খুব ভালো, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করে চলাই ভালো। তো এইভাবেই এগিয়ে যাচ্ছি। লিকুইডের মধ্যে ডাবের জল খাওয়াটা এই সময় খুব উপকারী। ডাক্তারবাবু বলেছেন আনারস, তরমুজ, পেঁপে এই ফলগুলো না খেতে। তো এই ফলগুলো আমি খাই না, এছাড়া যেগুলো আছে সেগুলি খাই। আমার এই জার্নিটা কেমন যাচ্ছে না যাচ্ছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।